নদিয়ার কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল। কেন এই কথা বলছি তার কারণ বিজেপি কার্যালয়ের পাশে সিএ সহায়তা কেন্দ্র। 16ই সেপ্টেম্বর শান্তনু ঠাকুর গিয়ে উদ্বোধন করেছিলেন এই সিএ সহায়তা কেন্দ্রের, কিন্তু সেই ছবিটা আগে দেখাই। এটা 16ই সেপ্টেম্বরের সেই ছবি যেদিন নদিয়ার কল্যাণীতে এই সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন শান্তনু ঠাকুর। এই ছবিটা তো একটা, কিন্তু গতকাল রাতে কি হলো সেই ছবিটা যদি দেখাই, দেখুন কি অবস্থা। এই সিএ সহায়তা কেন্দ্রে রীতিমতো ভাঙচুর চলে, বাইক ভাঙচুর, মারধরেরও অভিযোগ উঠে আসে। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ, কারা এই কাজ করলো? রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কোথাও গিয়ে বিজেপিরই গোষ্ঠী কোন্দল, কি অভিযোগ উঠে আসছে, কেন ঘটলো এই ঘটনা? একেবারে বিজেপির গোষ্ঠীকর্ম কার্যত প্রকাশ্যে, কারণ যেখানে ঘটনাটি ঘটেছে শ্যামাপ্রসাদ ভবন, তার বিজেপির কার্যালয় রয়েছে, তার পাশেই গত 16ই সেপ্টেম্বর সিএ আবেদন করা সহায়তা কেন্দ্র শান্তনু ঠাকুর উদ্বোধন করেছিলেন। সেই কেন্দ্রেই গতকাল রাত্রে ঘটনা ঘটে, ভাঙচুর করা হয়, বাইক ভাঙচুর পাশাপাশি কয়েকজন আহত পর্যন্ত হয়। এবং যাদের সাথে এই গন্ডগোল হয় তারা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপির আরেক গোষ্ঠী। তাদের যেটা অভিযোগ যে গতকাল রাতে বাঘ বিতণ্ডা থেকে একটা হাতাহাতি, তারপরেই সিএ আবেদন করা যে কার্যালয় সেটা কার্যত ভেঙে দেওয়া হয়, এমনকি বাইক ভাঙচুরের মতো ঘটনা ঘটে। প্রত্যেকটি অভিযোগ কিন্তু বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে তুলছে এবং এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য চলেছে এবং 5 জন বিজেপির কর্মী সমর্থক তারা আহত হয়েছে এবং রীতিমতো চাঞ্চল্য চলে গতকাল রাতের এই ঘটনায়। বেশ রঞ্জিত, সঙ্গে থাকো। সিএ অফিস ভেঙে দিয়েছে আর আমাদের ছেলেদেরকে মেরেছে, চেয়ার সব ভেঙে দিয়েছে। কারা? এরা হচ্ছে এমএলএ অনুগামী। এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে, সেই সিএ অফিস ভেঙেছে, সঙ্গে আমাকে মেরেছে, একে মেরেছে, আরো রোহন সাউকে মেরেছে। এটা কি বিজেপি গোষ্ঠী কোন্দল বলতে পারেন? বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই। কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্স নিয়ে পার্টিটা করবে। বিধায়কের দিকেই তো অভিযোগের আঙুল উঠছে রঞ্জিত। তবে একেবারে ঘটনার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ, আগেই বলেছি যে বিধায়ক অনুগামী তাদের বিরুদ্ধেই এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ, তারাই মারধর এবং ভাঙচুর চালায় এমনটা অভিযোগ। যদিও বিধায়কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কার্যত এই ঘটনার সাথে তার কোনো সংযোগ নেই, কারণ যারা ঘটিয়েছে তারা বেশ কিছু লোক, তারা তৃণমূলের কিছু দুষ্কৃতী বা তৃণমূলের সাথে যোগ সাজেশ করে তারা সেখানে মদ মাংস খাওয়া চলে সেখানে, এবং রাত 12টার সময় কেন এই অফিস খোলা থাকবে সেটা কিন্তু প্রশ্ন তোলেন। এবং যারা ঘটিয়েছে তারা প্রত্যেকেই তৃণমূলের সাথে যোগ সাজেশ করে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ বিজেপি গোষ্ঠী কন্দল কার্যত তিনিও মেনে নিয়েছে, কারণ আরেক গোষ্ঠীর লোকজনের সাথে তার সাথে অশান্তি হয়েছে, সেই অশান্তির জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত পাল্টা অভিযোগ দুপক্ষের মধ্যে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস, যেহেতু বিধায়ক তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করেছিলেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই বিধায়কের দাবি যে মদ মাংস খাওয়া হয় অফিসে, এত রাত পর্যন্ত কেন অফিস খোলা থাকে। বেশ, সিএ কেন্দ্রের মদ মাংসের আসর, দাবি অম্বিকার। হামলাকারীদের তৃণমূল যোগের অভিযোগ বিধায়কের, মিথ্যা অভিযোগ দাবি তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তো তারা আমার অনুগামী কেন হবে? সমন্বয় সংঘ কমিটি পুজো করছে, কালী পুজো, এবং সেখানে পাশে স্টেজ, সেই স্টেজে প্রোগ্রাম চলছিল এবং তারা ওইখানে কি করছিল? তারা ওইখানে 11:30 12টার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নৃত্য এবং উল্টো পাল্টা আজে বাজে সমস্ত গালিগালাজ করছিল। ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাটগাঁট কিছু লোক যারা বলে বিজেপি করি, রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে, সিএর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া, তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সিএর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ, নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে। আসলে বিজেপি মানেই তো অরাজকতার দল, এবং এটা প্রমাণিত যে আজকে সিএ বলুন এই যে করছে আর কি, এবং এই মাতালদের দিয়ে করাচ্ছে, তার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে কল্যাণী মানুষ এবং কল্যাণী সন্তানটা দেখাই যাবে। এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছবখানা, সেটা বানিয়ে ফেলেছে। তৃণমূলের দায় নেই তৃণমূলকে ওই বিজেপির ওই অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবে। বিধায়ক দোষ না, বিধায়ক তো থাকেন না, উনি তো এখানকার লোক না, উনি বাইরের লোক, উনি জানবেন করুন। এখন ওনার দলের লোককেই উনি চেনেন না, তো ওনাকেই পিটাচ্ছে, ওনাকেই মারছে। আমরা তো কথাগুলো বারবার বলেছি।
এ তো এক ছবি দেখলেন, এবার দিনহাটার দিকে নজর রাখি। সেখানে বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ কাদের দিকে? কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনা ঘটেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ভাঙচুরকে নিয়ে তরজাও শুরু হয়েছে। কিন্তু কি অভিযোগ শুভঙ্কর জানাতে পারবে আরো ডিটেল। শুভঙ্কর, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? সোনিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় দিনহাটা ব্লকের ভেটাগুড়িতে বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকালই উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহর নেতৃত্বে এলাকায় মিছিল হয়। মিছিলের পরেই বাইক বাহিনী গিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের যেটা বক্তব্য, যে বিজেপি এলাকায় নেই, এখন যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেই জন্যই একটা বাজার গরম করার জন্য এরকম এই ধরনের একটা ভিত্তিহীন অভিযোগ করছে। সোনিয়া, বেশ। তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এমতা অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে আহ্বায়ক দিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনামধন্য পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয়, পরিষ্কারভাবে বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই, ওরা পরিষ্কারভাবে বুঝতে পারার কারণে আজকে আমার উপরে এই আক্রমণ হচ্ছে। বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই। এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে, করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়। পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে, তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ভেটাগুড়িতে অব্যাহত থাকবে। দুই মহিলার সঙ্গে হোটেলের ঘরে কাউন্সিলর, সেই ভিডিও ভাইরাল। অভিযোগ, ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গিয়েছে তিনি জলপাইগুড়ির মালবাজারের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার। তিনি মানতে নারাজ। তার দাবি ভিডিওটি এআই দিয়ে তৈরি। এই ভিডিও নিয়ে তুলকালাম। মালবাজারের প্রাক্তন পুর প্রধানের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের মা এবং বউ। থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই। প্রথমে আঙুল উঁচিয়ে কথা কাটাকাটি, তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারধর, ইট তুলে মারার চেষ্টা। এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির মালবাজারে। একদিকে মালবাজারের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার, তাঁর মা এবং বউ, আর একদিকে মালবাজারের প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা সহ কয়েকজন। এই অশান্তি একটি ভাইরাল ভিডিও ঘিরে মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, তাতে হোটেলের ঘরে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে। আমার সেই ভিডিও বানায় এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। এই ভাইরাল ভিডিও নিয়েই মঙ্গলবার উত্তেজনা। মালবাজারে একটি সরকারি স্কুলের সামনে রাস্তায় হাতাহাতি। একদিকে প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা, আরেকদিকে অজয় লোহার এবং তার মা এবং বউ। এআই মাধ্যমে একটা ভিডিও রিলিজ করা হলো, সেটা নিয়ে আমার বাড়ি পারিবারিক পুরোপুরি টেনশনেই ছিল। হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি স্বপন সাহার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে। ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে, মার আগের দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে। এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে রক্ত হয়ে গেছে। ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ, এরা দুইজন, আর স্বপন শাহ আর তার বাপ্পা যে ড্রাইভার, তারা মিলে আমার মায়ের গায়ে আর আমার বউয়ের গায়ে হাত দেয়। যে ভিডিও ভাইরাল হয়েছে, যে বিষয়ে আমি কিছু জানি না, আমি এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু জানি না। আচানকই মানে আমাকে আক্রমণ করলো। তার মাকে নাকি মারা হয়েছে হাসপাতালে। খুব মিথ্যা কথা এটা। ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে। একদম নিজেদের ব্যাপার, কোনো বলা বলি নেই, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা সবাই মিলে মিটিয়ে নিয়েছি। জলপাইগুড়ির মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।
আর যে খবর এবার নজর রাখবো, কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। আসানসোলের ঘটনা, চড়া সুদে রিটার্নের লোভ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ। একাধিক প্রকল্পে টাকা জমা কয়েক হাজার গ্রাহকের, কিন্তু কে বা কারা এই কাজ করছে, কার বিরুদ্ধে অভিযোগ? দীপক রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। দীপক, দেখো, একেবারে আমানতকারীদের দাবি করা হচ্ছে, তারা দাবি করছে এবং কি কম সময়ে টাকা, অতিরিক্ত টাকা দেওয়ার লোভ করিয়ে বিনিয়োগ করানো হয়েছিল হাজার হাজার মানুষের কাছে টাকা। প্রথমের দিকে সেই টাকা তারা পাচ্ছিল, কিন্তু গত কয়েক মাস ধরে সারা টাকা পাওয়া বন্ধ করে দেয় এবং বারবারই কিন্তু সেই ব্যক্তি তাদেরকে বোঝায় কি এই এত টাকা বিনিয়োগ করলে তার বিনিময়ে এত টাকা পাটে পাটে পাওয়া যাবে। সাধারণ মানুষ তার কথা শুনে বিনিয়োগ করার পরও কিন্তু টাকা না পাওয়াতেই তার বাড়ি ঘেরাও করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রাক্তন সংখ্যালঘু সেলের তৃণমূল নেতার ছেলে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক সময় তিনি দলের সঙ্গে যুক্ত ছিলেন, বর্তমানে তিনি দলের সঙ্গে যুক্ত নেই। তার বিরুদ্ধে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে আসানসোল উত্তর থানার পুলিশ অভিযোগ দায়ের করেছে আমানতকারীর কাছ থেকে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও মূল যে অভিযুক্ত সে কিন্তু পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। বেশ, मैंने 3 लाख से स्टार्ट किया था शुरू यहाँ देना पैसा, और जनवरी महीने से स्टार्ट किया था तो 1 साल रिटर्न ठीक ही दिया था। ऑलमोस्ट 41 लाख तक मेरा इन्वेस्टमेंट था, जिसमें 33 लाख कैपिटल इससे ले चुके हैं। अभी मेरा 13 लाख रुपए इसका ड्यू है, जो ओरिजिनल प्रिंसिपल अमाउंट है। और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं, उनका पैसा अप्रोक्सीमेट 1 ईयर से अबव है। 400 से 450 करोड़ का यहाँ पर टोटल है। আর এবার নজর রাখবো সোনা পাচারে নাবালককে ব্যবহার। হ্যাঁ, ঠিকই শুনছেন, শরৎনগরের সীমান্তবর্তী দহরকান্দার এই ঘটনা। কিন্তু কিভাবে এই নাবালককে ব্যবহার করা হতো অনুপমের কাছ থেকে জানতে পারবো। অনুপম, সোনা পাচারের ক্ষেত্রে নাবালককে ব্যবহার করতো কারা, কিভাবে, কেন? দেখো শোনা, এই যে স্বরূপনগরের যে বিভিন্ন যেসব সীমান্ত গুলো রয়েছে, দহরকান্দা, বিতারি, হাকিমপুর, বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, এইসব এলাকা দিয়ে বহুবার আমরা কিন্তু শুনেছি যে সোনা বা রূপো বা মাদকদ্রব্য পাচারের জন্য গাড়ি, গরু, এমনকি পেটের মধ্যে থেকেও কিন্তু সোনা, রূপো এসব উদ্ধার করেছে বিএসএফ। কিন্তু এবার একদম অভিনব, যার কারণ হচ্ছে নাবালককে ব্যবহার করা হলো। তার কারণ গ্রামের এই যে একদম সীমান্তবর্তী এলাকা যেসব গ্রাম, সেই গ্রামের ভেতরে গ্রামের যেসব বাচ্চারা তারা ঘুরে বেড়ায়, বিএসএফ এর নজর তেমন একটা দেয় না, তারা খেলাধুলো করে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একদম নাবালককে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে যে তুই অমুক বাগানের ভেতরে গিয়ে চাষের জমির ফাঁকা জায়গায় গিয়ে রেখে দিয়ে চলে আসবি, কেউ যেন জানতে না পারে, কাউকে কিছু বলবি না, এইটুকুনি তার কাজ। এবং এই ব্যবহারটা করেছে গতকাল রাত্রিরে তার মা নিজেই এই পাচার কাজের সঙ্গে যুক্ত এবং ছেলেকে ব্যবহার করেছে, নাবালক ছেলে। এবং এই যে এরপরে কিন্তু জানা যাচ্ছে যে এরকম কালকের এই ঘটনা না, এরকম একাধিক নাবালককে এই এলাকায় কিন্তু পাচার কাজের সঙ্গে কিন্তু ব্যবহার করে এখানকার পাচারকারীরা। এবং শুধু যে সোনার রূপো না, যে সোনার রূপো ছাড়াও অন্যান্য পাচার কাজের সঙ্গেও কিন্তু নাবালকদের ব্যবহার করা হয়। যেহেতু বিএসএফরা নাবালকদের অতটা সন্দেহ করে না, সেই জন্যই নাবালকদের এখানে ব্যবহার করছে পাচার কাজের সঙ্গে। এরপরে এই নাবালক এবং এই যে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে নাবালকের কাছ থেকে, তাদেরকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে এবং বিএসএফ আজকে তাদেরকে আদালতে পাঠাবে। বেশ।